बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अस्सलामु आलैकुम वरहमतुल्लाहि वबाराकातुहु। বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস কোভিড-19 এর চলমান পরিস্থিতিতে আজ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের পড়ালেখা চলমান রাখার জন্য A2I প্রকল্পের কারিগরি সহায়তায় সমন্বিতভাবে কারিগরি শিক্ষা অধিদপ্তর ফেসবুক লাইভের মাধ্যমে অনলাইন পাঠদান ব্যবস্থা ঘরে বসেই কারিগরি শিক্ষাঙ্গনে আমি শিক্ষার্থীদেরকে স্বাগত জানাই। উপস্থাপনায় আমি মোহাম্মদ আব্দুল সালাম চৌধুরী, চিফ ইন্সট্রাক্টর ও বিভাগীয় প্রধান, কম্পিউটার টেকনোলজি বিভাগ, চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। আজকে এই তথ্য প্রযুক্তির এই যুগে আমি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এসেছি। বিষয়টি কম্পিউটার টেকনোলজি বিভাগের চতুর্থ পর্বের ডেটা কমিউনিকেশন সিস্টেম 66644। এখানে আমি প্রথম অধ্যায় থেকে শুরু করছি। প্রথম অধ্যায় আন্ডারস্ট্যান্ড দ্য কমিউনিকেশন বেসিক্স লার্নিং আউটকাম, অর্থাৎ এই অধ্যায় পাঠ করলেই আমরা কি শিখতে পারবো। এই অধ্যায় পাঠের শেষে আমরা কমিউনিকেশন কি, ইলেকট্রনিক কমিউনিকেশন কি, ডেটা কমিউনিকেশন সম্পর্কে জানতে পারবে তোমরা। কমিউনিকেশন সিস্টেমের মৌলিক উপাদানগুলো সম্পর্কে জানতে পারবে। ফ্রিকোয়েন্সি কি, ওয়েভলেন্থ, ব্যান্ডউইথ, থ্রুপুট সম্পর্কে জানতে পারবে। ট্রান্সমিশন মোড সম্পর্কে জানতে পারবে। ডেটা ট্রান্সমিশন টেকনিক সম্পর্কে জানা যাবে। নেক্সট, ইলেকট্রনিক কমিউনিকেশন। ইলেকট্রনিক কমিউনিকেশন জিনিসটা কি, প্রথমে আসি কমিউনিকেশন জিনিসটা কি। কমিউনিকেশন শব্দটি এসেছে কমিউনিকেয়ার শব্দ হতে। এর অর্থ হচ্ছে টু শেয়ার বা আদান প্রদান বা বিনিময়। এটি পরবর্তীতে কনভার্ট হয়ে কমিউনিকেশন শব্দে রূপান্তরিত হয়েছে। কমিউনিকেশন মানেই হলো যোগাযোগ। প্রাচীনকাল থেকেই একেবারে মানুষ পরস্পরের সাথে ভাবের বিনিময় তথ্য আদান প্রদান করে আসছে। এই তথ্য আদান প্রদান পরবর্তীতে আস্তে আস্তে রূপ নিয়েছে গতিশীলতা এবং আধুনিকতা এবং যান্ত্রিক নির্ভর। এই যান্ত্রিক নির্ভর যোগাযোগ ব্যবস্থায় হলো ইলেকট্রনিক কমিউনিকেশন। এই ইলেকট্রনিক কমিউনিকেশন বর্তমান পৃথিবীটাকে পুরোটাই গ্লোবাল ভিলেজে পরিণত করেছে। তো কমিউনিকেশন কার সাথে কার, মানুষের সাথে মানুষের, না যন্ত্রের সাথে যন্ত্রের। যোগাযোগ ম্যানুয়াল হতে পারে, চিঠি বা লিখিত কোনো সংকেতের মাধ্যমেও হতে পারে। মানুষের দ্বারা পরিবাহিত কোনো প্রক্রিয়ায় হতে পারে, যান্ত্রিক অথবা স্বয়ংক্রিয় উপায়ও হতে পারে, বিভিন্ন প্রক্রিয়ায় হতে পারে। আদিকালে এক সময় মানুষ পায়রা দ্বারা এক জায়গা থেকে দূরবর্তী কোনো জায়গায় সংবাদ আদান প্রদান করত। ইলেকট্রনিক কমিউনিকেশন। ইলেকট্রনিক কমিউনিকেশন মানেই হলো ইলেকট্রনিক পদ্ধতিতে দুই বা ততোধিক ডিভাইসের মাধ্যমে তথ্য প্রেরণ, গ্রহণ এবং প্রক্রিয়াজাতকরণ। অর্থাৎ ইলেকট্রনিক কমিউনিকেশন কিছু যন্ত্রের সমষ্টি যা প্রেরক এবং গ্রাহকের মধ্যে যোগাযোগ স্থাপন করতে করে। ইলেকট্রনিক কমিউনিকেশন হতে পারে রেডিও, টেলিভিশন, ফাইবার অপটিক্স, কোয়াক্সিয়াল কেবল, ইউটিভি কেবল, স্যাটেলাইট, টেলিফোন, ইন্টারনেট সংযুক্ত কম্পিউটার। কমিউনিকেশনের মৌলিক উপাদান, বেসিক এলিমেন্টস অফ কমিউনিকেশন। কমিউনিকেশন করতে গেলে মূলত যে ছয়টি জিনিস আমাদের দরকার। প্রথমে আসি মেসেজ, তারপরে আছে সেন্ডার বা সোর্স, তারপরে আছে ট্রান্সমিশন মিডিয়া, এরপরে রিসিভার, তারপরে আছে প্রোটোকল, তারপরে আছে ফিডব্যাক। তো এখানে একটি চিত্রের সাহায্যে এখান থেকে আছে, এখানে সেন্ডার আছে, সেন্ডার থেকে ট্রান্সমিশন মিডিয়ার মাধ্যমে রিসিভারের নিকট একটা মেসেজ পাঠানো হয়। তো এগুলি সম্পর্কে পরবর্তী স্লাইডে আরো বিস্তারিত বর্ণনা করা হচ্ছে। নেক্সট, ব্লক ডায়াগ্রাম সহ একটি কমিউনিকেশন সিস্টেম এখানে দেখানো হলো।
তো ব্লক ডায়াগ্রামে এখানে আছে মেসেজ বা সিগন্যাল, তারপর আছে ইনফরমেশন সোর্স, তারপর ট্রান্সমিটার, ট্রান্সমিশন চ্যানেল, তারপরে আছে রিসিভার, ডেস্টিনেশন। একটি ব্লক ডায়াগ্রাম এখানে দেখানো হলো। আমরা একজন আরেকজনের সাথে যদি যোগাযোগ করতে চাই, প্রথমে যে জিনিসটি দরকার সেটি হচ্ছে মেসেজ। তো কমিউনিকেটকৃত ডাটাকে মেসেজ বলে। মেসেজ যেমন হতে পারে, টেক্সট হতে পারে, সাউন্ড হতে পারে, তারপর লাইট হতে পারে, ভিডিও হতে পারে, অডিও হতে পারে, কোনো একটি পিকচারও হতে পারে, অথবা সব কিছু সমন্বয়ে হতে পারে। তো এরপরেই এই কমিউনিকেশন ইনফরমেশন সোর্স, তারপরে আছে ইনপুট ট্রান্সডিউসার। ইনপুট ট্রান্সডিউসার জিনিসটা কি? ইনপুট ট্রান্সডিউসার ইনফরমেশন সোর্স, ইনফরমেশন সোর্সটা কমিউনিকেটকৃত মেসেজটিকে থ্রো করে নিয়ে যায়, এটাকে থ্রো করে নিয়ে যায়। ইনপুট ট্রান্সডিউসার আছে, ইনপুট ট্রান্সডিউসার একটা কনভার্টার হিসেবে কাজ করে। কনভার্টার অর্থাৎ ইনপুট ট্রান্সডিউসার যে কোনো একটি সিগন্যালকে এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তন করে। ইনফরমেশন সোর্স যে মেসেজটি ডেস্টিনেশনের নিকট পাঠানো হয় সেটি কিন্তু সরাসরি পৌঁছাতে পারে না, এটাকে ইলেকট্রিক্যাল সিগন্যালে পরিণত করতে হয়, এটি ইনপুট ট্রান্সডিউসার করে থাকে। এই ইলেকট্রিক্যাল সিগন্যাল একটি ট্রান্সমিটার দ্বারা সোর্স থেকে ডেস্টিনেশনে একটি চ্যানেলের মধ্যে দিয়ে এনকোড করে পাঠিয়ে দেওয়া হয়। এনকোড করা জিনিসটা হলো যে মেসেজটি আমি পাঠাবো সেটা মেসেজ চ্যানেল উপযোগী করা। এনকোড করা মানে হলো এটাকে যে চ্যানেলের মধ্য দিয়ে, অর্থাৎ যে ট্রান্সমিশন মিডিয়ার মধ্য দিয়ে যাবে ওই ট্রান্সমিশন মিডিয়ার উপযোগী করা, এটা এনকোড। এনকোডটা এখানে দেখানো হলো না, এটা জাস্ট একটা সিম্পল ব্লক ডায়াগ্রাম। তো চ্যানেলের মধ্য দিয়ে ট্রান্সমিশন মিডিয়ার মধ্য দিয়ে যাওয়ার সময় কিছু এখানেই নয়েজ যুক্ত হয় সেই মূল মেসেজের সাথে। চ্যানেলের মধ্য দিয়ে, ট্রান্সমিশন চ্যানেলের মধ্য দিয়ে ইলেকট্রিক্যাল সিগন্যাল আকারে রিসিভারে পৌঁছে দেওয়া হয়। রিসিভার মেসেজটিকে অ্যাকসেপ্ট করে আউটপুট ট্রান্সডিউসারে পৌঁছে দেওয়া হয়। আউটপুট ট্রান্সডিউসার আবার ওই ইলেকট্রিক্যাল সিগন্যালটাকে, ইলেকট্রিক্যাল যে সিগন্যাল এখান থেকে যে রিসিভার অর্থাৎ এই যে ইনফরমেশন সোর্স যে মেসেজটি পাঠিয়েছে সেটা বিভিন্ন মিডিয়া হয়ে এই যে আউটপুট ট্রান্সডিউসারে আছে। আউটপুট ট্রান্সডিউসার আবার ইলেকট্রিক্যাল যে সিগন্যাল আছে এই ইলেকট্রিক্যাল সিগন্যালটাকে আবার অরিজিনাল ফরম্যাটে রূপান্তর করা হয়, কনভার্ট করে ডেস্টিনেশনের নিকট পৌঁছে দেওয়া হয়। এখানে এভাবে করে এই যে একটি মেসেজ বিভিন্ন মিডিয়া হয়ে, মাধ্যম হয়ে ডেস্টিনেশনের নিকট পৌঁছায়। এখানে বাম পাশে যে ইনফরমেশন সোর্স, ইনপুট ট্রান্সডিউসার, ট্রান্সমিটার আছে, এই তিনটি অংশ মিলেই সোর্স সিস্টেম। এই তিনটি অংশ মিলে সোর্স সিস্টেম বাম পাশে দেখানো হচ্ছে। এরপরেই ডান পাশে এদিকে রিসিভার, আউটপুট ট্রান্সডিউসার, ডেস্টিনেশন, এই তিনটি অংশ মিলে হচ্ছে ডেস্টিনেশন সিস্টেম। তো এখানে একটি সিম্পল ব্লক ডায়াগ্রাম দেখানো হলো। নেক্সট, standard terms: frequency, wavelength, spectrum, bandwidth, throughput, propagation speed, propagation time, noise figure, signal to noise ratio। সিগন্যাল জিনিসটা কি? সময়ের সাথে ভোল্টেজের পরিবর্তন। সিগন্যালটা হচ্ছে সময়ের সাথে যে ভোল্টেজের যে পরিবর্তন, ওইটা হচ্ছে সিগন্যাল। এই সিগন্যাল বিভিন্ন কমিউনিকেশনে ব্যবহার করা হয়, যেমন রেডিও, টেলিভিশন, তারপর কম্পিউটার। এখানে ডাটা আদান প্রদানের জন্য এই সিগন্যালকে ব্যবহার করা হয়। তো দুই ধরনের সিগন্যাল আছে, একটা হলো ডিজিটাল সিগন্যাল আর একটা হলো অ্যানালগ সিগন্যাল। ডিজিটাল সিগন্যালটা স্কোয়ার ওয়েভ আকারে দেখানো হচ্ছে এখানে ডান পাশে। তারপরে অ্যানালগ সিগন্যাল ওয়েভ আকারে দেখানো হচ্ছে ডান পাশে। দু প্রকার সিগন্যাল এখানে দেখানো হলো। নেক্সট, ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি জিনিসটা কি? ফ্রিকোয়েন্সিটা হচ্ছে কোনো ওয়েভের এক সেকেন্ডে যতগুলি পিরিয়ড বা সাইকেল বা ওয়েভ তৈরি করে ওই মোট ওয়েভকে ফ্রিকোয়েন্সি বলে। অর্থাৎ প্রতি সেকেন্ডে যতগুলি সিগন্যাল তৈরি করে
তাকে ওই ওয়েভের ফ্রিকোয়েন্সি বলা হয়। ফ্রিকোয়েন্সিকে এফ দ্বারা প্রকাশ করা হয় এবং এর একক হলো হার্স। এখানে একটি ওয়েভ দেখানো হয়েছে, এই যে এটি একটি হাফ সাইকেল, পজিটিভ হাফ সাইকেল। এখানে পজিটিভ হাফ সাইকেল, তারপরে এই পজিটিভ হাফ সাইকেল, এদিকে আছে নেগেটিভ হাফ সাইকেল। এই অংশটুকু নেগেটিভ হাফ সাইকেল, তারপরে এই যে এইখান থেকে এই পর্যন্ত পজিটিভ হাফ সাইকেল। এই নেগেটিভ হাফ সাইকেল এবং এইদিকে পজিটিভ হাফ সাইকেল মিলে কিন্তু একটি ফুল সাইকেল পরিণত হয়। তো এখানে দেখানো হচ্ছে এখান থেকে এইখান থেকে এই পর্যন্ত একটি ফুল সাইকেল, এই একটি এখানে ফুল সাইকেল। আবার ডান পাশে আরেকটি পূর্ণাঙ্গ সাইকেল, এখান থেকে এই পর্যন্ত আরেকটি সাইকেল এখানে দেখানো হচ্ছে। এই দুটি সাইকেল কিন্তু তৈরি হয়েছে 1 সেকেন্ডে। দুটি সাইকেল তৈরি হয়েছে 1 সেকেন্ডে। 1 সেকেন্ডে কয়টি সাইকেল? দুটি সাইকেল। তাহলে ফ্রিকোয়েন্সি হবে 2 হার্স, অর্থাৎ প্রতি সেকেন্ডে যতগুলি, এখানে কিন্তু 1 সেকেন্ড সময় নিয়েছে, এইখান থেকে এই পর্যন্ত একটি সাইকেল, আবার এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত আরেকটি সাইকেল। এখানে দুটি সাইকেল তৈরি হয়েছে কিন্তু এই 1 সেকেন্ডে। তো এই 1 সেকেন্ডে যেহেতু দুটি সাইকেল তৈরি হয়েছে, তাই এটা 2 হার্স, যেহেতু ফ্রিকোয়েন্সির একক হার্স। তো ফ্রিকোয়েন্সি সমান টোটাল নাম্বার অফ সাইকেল। এটাকে 1 সেকেন্ড দিয়ে ভাগ করলে ফ্রিকোয়েন্সিটা বের হবে। আশা করি এখানে ফ্রিকোয়েন্সি জিনিসটা বোঝা গেল। এরপরে আসি নেক্সট। ফ্রিকোয়েন্সিকে দুভাগে ভাগ করা হয়েছে, একটা হলো হাই ফ্রিকোয়েন্সি ওয়েভ আর একটা হলো লো ফ্রিকোয়েন্সি ওয়েভ। আমরা যখন জোরে জোরে কথা বলি তখন প্রতি সেকেন্ডে ওয়েভের পরিমাণটা বেশি, এখানে ওয়েভের পরিমাণটা বেশি। এখানে জোরে জোরে কথা বললে এটা ওয়েভের পরিমাণটা বেশি। ওয়েভের পরিমাণ বেশি হলে ফ্রিকোয়েন্সিও বেশি হয়। ফ্রিকোয়েন্সি বেশি হওয়া মানে হাই ফ্রিকোয়েন্সি ওয়েভ তৈরি হয়েছে। আবার যখন আমরা আস্তে আস্তে কথা বলি তখন ওয়েভের পরিমাণ কম। ওয়েভের পরিমাণ কম হলে, অর্থাৎ কম সাইকেল তৈরি হয়, তাহলে ফ্রিকোয়েন্সিও কম থাকবে। তাই এই জন্য এটাকে লো ফ্রিকোয়েন্সি বলা হয়। এখানে দুই ধরনের ফ্রিকোয়েন্সি, একটা হাই ফ্রিকোয়েন্সি আর একটা লো ফ্রিকোয়েন্সি ওয়েভ এখানে দেখানো হলো। নেক্সট, ব্যান্ডউইথ। আমরা যারা ইন্টারনেট ব্যবহার করি সবাই ব্যান্ডউইথের সাথে মোটামুটি পরিচিত। ব্যান্ডউইথ জিনিসটা কি? একটি চ্যানেলের মধ্য দিয়ে কি পরিমাণ অথবা কি বেগে ডেটা স্থানান্তর হবে সেটাকে ব্যান্ডউইথ বলা হয়। অর্থাৎ প্রতি সেকেন্ডে ডেটা স্থানান্তরের হারকে বলা হয় ব্যান্ডউইথ। আর ব্যান্ডউইথের একক হলো বিট পার সেকেন্ড। বিট পার সেকেন্ডে ব্যান্ডউইথকে হিসাব করা হয় একক। তো ব্যান্ডউইথ বের করার সূত্র হলো হাই ফ্রিকোয়েন্সি থেকে লো ফ্রিকোয়েন্সি বিয়োগ করলে ব্যান্ডউইথটা বের হয়। তো এখানে ব্যান্ডউইথ কি দেখানো হলো। এরপরে নেক্সট, ওয়েভ লেন্থ। ওয়েভটা কি? ওয়েভটা হচ্ছে আমরা যখন পানিতে ডিল ছুড়লেই কিছু তরঙ্গের সৃষ্টি হয়, অর্থাৎ ঢেউয়ের সৃষ্টি হয়, এটা হচ্ছে ওয়েভ। তো ওয়েভটা যতটুকু দূরত্ব অতিক্রম করে এটা হচ্ছে ওয়েভ লেন্থ বলা হয়। একটি ওয়েভ বা একটি সাইকেল পূর্ণ করতে যে দূরত্ব অতিক্রম করে তাকে ওই ওয়েভের ওয়েভ লেন্থ বলা হয়। এখানে একটি ওয়েভ লেন্থ দেখানো হচ্ছে, এই যে এখানে এটা একটি ওয়েভ লেন্থ। একটি পূর্ণাঙ্গ সাইকেল যতটুকু যায়, একটি পূর্ণাঙ্গ সাইকেল এখানে হতে পারে এখান থেকে এই পর্যন্তও হতে পারে ওয়েভ লেন্থ, এই পর্যন্তও হতে পারে, আবার এইখান থেকে এই পর্যন্তও একটি পূর্ণাঙ্গ সাইকেল, এটাও একটা ওয়েভ লেন্থ হতে পারে। আবার এটাও একটি ওয়েভ লেন্থ, একটি পূর্ণাঙ্গ সাইকেলে যতটুকু দূরত্ব অতিক্রম করে। অর্থাৎ একটি পূর্ণাঙ্গ সাইকেলের একই সমতলে অবস্থিত দুটি বিন্দুর দূরত্ব হচ্ছে ওয়েভ লেন্থ। তো ডান পাশে আরেকটি ওয়েভ দেখানো হয়েছে। এখানে যে ওয়েভটি দেখানো হয়েছে, এখানেও কিন্তু 1 সেকেন্ডে 4টি ওয়েভ তৈরি করা হয়েছে। এখানে 4টি ওয়েভ তৈরি হয়েছে এখানে।
আর এখানে 1 সেকেন্ডে দুটি ওয়েভ তৈরি হয়েছে, পূর্ণাঙ্গ ওয়েভ বা সাইকেল। এখানে একটি সাইকেল আর এখানে একটি সাইকেল। এখানে কিন্তু সময় কিন্তু 1 সেকেন্ড। আর এখানে 4টি সাইকেল তৈরি হয়েছে। এখানে একটি পূর্ণাঙ্গ সাইকেল, এখানে একটি পূর্ণাঙ্গ সাইকেল, এই জায়গায় একটি পূর্ণাঙ্গ সাইকেল, এখানে একটি পূর্ণাঙ্গ সাইকেল, এই জায়গায় একটি পূর্ণাঙ্গ সাইকেল। অর্থাৎ 1 সেকেন্ডে 4টি সাইকেল তৈরি হয়েছে। এখানে কিন্তু 1 সেকেন্ডে 4টি সাইকেল, কিন্তু ওয়েভ লেন্থ এর পরিমাণ কম, ওয়েভ লেন্থের পরিমাণ কম। এখানে কিন্তু 1 সেকেন্ডে 2টি সাইকেল তৈরি হয়েছে, কিন্তু ওয়েভ লেন্থের পরিমাণ বেশি। তো এখানে কিন্তু ফ্রিকোয়েন্সি 2 হার্টজ, এখানে কিন্তু ফ্রিকোয়েন্সি 4 হার্টজ। তো এখানে দূরত্ব কমলে ফ্রিকোয়েন্সি বাড়ে, আর এখানে দূরত্ব বাড়লে এখানে ফ্রিকোয়েন্সি কমে। অর্থাৎ ওয়েভ লেন্থের সাথে ফ্রিকোয়েন্সি বিপরীত অনুপাত, ব্যস্ত অনুপাতিক, অর্থাৎ বিপরীত অনুপাতে আছে, বিপরীত অনুপাতিক। অর্থাৎ এখানে ওয়েভ লেন্থ বাড়লে ফ্রিকোয়েন্সি কমবে, ফ্রিকোয়েন্সি কমলে ওয়েভ লেন্থ বাড়বে, এখানে দেখানো হয়েছে। থ্রুপুট জিনিসটা কি? থ্রুপুটটা হলো একটি নেটওয়ার্কের মধ্য দিয়ে কত দ্রুতর সাথে মূলত ডেটা পাঠানো যায় তা পরিমাপ করাকে থ্রুপুট বলা হয়। তো আমরা একটি উদাহরণের মাধ্যমে আমি থ্রুপুটটা বোঝাতে চাই। থ্রুপুটটা যেমন এখানে আমি এখানে দেখাচ্ছি, ডান পাশে করে একটি হাইওয়ে রোডের মধ্য দিয়ে এক প্রান্ত থেকে অপর প্রান্তে প্রতি মিনিটে 1000 গাড়ি চলাচল করতে পারে। অর্থাৎ এই রোডের ক্যাপাসিটি কিন্তু প্রতি মিনিটে 1000 গাড়ি এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলাচল করতে পারে। এটা কিন্তু এই হাইওয়ে রোডের ম্যাক্সিমাম ক্যাপাসিটি। কিন্তু ওই রোডে ট্রাফিক জ্যাম থাকায় প্রতি মিনিটে কিন্তু 1000 গাড়ি চলাচল করতে পারেনি। প্রতি মিনিটে 100 গাড়ি এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলাচল করলো। এইখানে তাহলে থ্রুপুট কোনটা? এটা হচ্ছে আমাদের 1000 গাড়ি প্রতি মিনিটে হাইওয়ে রোড দিয়ে চলাচল করতে পারে, এটা হচ্ছে ম্যাক্সিমাম ক্যাপাসিটি ওই রোডে। কিন্তু ট্রাফিক জ্যাম থাকার কারণে প্রতি মিনিটে কিন্তু 100টি গাড়ি চলাচল করা হয়েছে। এটা হচ্ছে অ্যাচিভেবল আউটপুট, এটি হচ্ছে আমাদের থ্রুপুট, এটি হচ্ছে আমাদের থ্রুপুট। একটি উদাহরণের মাধ্যমে আমি এখানে দেখাই। আমাদের একটি নেটওয়ার্কের ব্যান্ডউইথ 10 Mbps। ওই নেটওয়ার্কের মধ্য দিয়ে প্রতি মিনিটে গড়ে 12,000 ফ্রেম পাঠানো যায়। প্রতি ফ্রেম গড়ে 10,000 বিট ধারণ করে। তাহলে এটার থ্রুপুটটা কত? এখানে থ্রুপুটটা বের করা হয়েছে, যেহেতু প্রতি প্যাকেটে 10,000 বিট ধারণ করে, তাহলে 12,000 ফ্রেমে, প্রতি ফ্রেমে 10,000 বিট ধারণ করে। আর তাহলে 12,000 ফ্রেমে কতগুলি? 12,000 ফ্রেমে হবে 12,000 ইন্টু 10,000। এটাকেই মিনিট দিয়ে ভাগ করতে হবে। 1 মিনিট সমান 60 সেকেন্ড। যেহেতু ব্যান্ডউইথের একক সেকেন্ড, বিট পার সেকেন্ড, সেজন্য 1 মিনিটকে সেকেন্ডে রূপান্তর করা হয়েছে। তো এখানে 20 লক্ষ বিট পার সেকেন্ড, 2 মিলিয়ন বিট পার সেকেন্ড। এটা থ্রুপুটটা হচ্ছে 2 মিলিয়ন বিট পার সেকেন্ড। নয়েজ, এরপরে আসি নয়েজ। নয়েজটা কি? নয়েজটা হচ্ছে আমরা যখন এক জায়গা থেকে অন্য জায়গায় কোনো ডেটা সিগন্যাল ট্রান্সমিশন করি, তখন মূল সিগন্যালের সাথে অবাঞ্ছিত অথবা অনাকাঙ্ক্ষিত কিছু সিগন্যাল যুক্ত হয়ে এটাকে নয়েজ, অনাকাঙ্ক্ষিত সিগন্যাল যুক্ত হয়। এই অনাকাঙ্ক্ষিত সিগন্যালটাকে নয়েজ বলা হয়। তো এখানে এই যে সেন্টার থেকেই একটি সিগন্যাল ট্রান্সমিট করা হয়েছে, এটা ট্রান্সমিশন মিডিয়ার মধ্য দিয়ে এই যে গ্রাহকে এখানে পৌঁছায়। তো যাওয়ার সময় ট্রান্সমিশন মিডিয়ার মধ্য দিয়ে যাওয়ার সময় এখানে একটি নয়েজ যুক্ত হয়েছে, নয়েজ যুক্ত হয়ে এখানে রিসিভারের নিকট পৌঁছেছে। এই যে এখান থেকে সেন্টার থেকে যে সিগন্যালটা পাঠানো হয়েছে সেটা কিন্তু নয়েজ যুক্ত হয়ে একটু এলোমেলো হয়ে গিয়েছে, এটা নয়েজ যুক্ত একটি সিগন্যাল। তো নয়েজকে 4টি ভাগে ভাগ করা হয়েছে। একটা প্রথম হলো টার্মাল নয়েজ, ইনডিউস নয়েজ, ক্রসটক নয়েজ, ইম্পালস নয়েজ। নেক্সট,
নয়েজ ফিগার সিগন্যালের অনুপস্থিতিতে রিসিভারের আউটপুটে যে নয়েজ আসে তাকে নয়েজ ফিগার বলে। নয়েজ ফিগারকে ডেসিবেল বা ডিবি দ্বারা প্রকাশ করা হয়। আমরা যখন টেলিফোনে বা মোবাইলে কথা বলি, তো কথা বলার ফাঁকে যখন আমরা কথা বলা বন্ধ রাখি তখন কিছু শব্দ পাওয়া যায়। এই শব্দগুলি হচ্ছে নয়েজ ফিগার। এরপরেই প্রপাগেশন টাইম। প্রপাগেশন টাইমটা হচ্ছে এক জায়গা থেকে অর্থাৎ প্রেরক থেকে একটি বিট যাত্রা শুরু করে গ্রাহক পর্যন্ত যেতে যে সময়টুকু লাগে তা পরিমাপ করাকে প্রপাগেশন টাইম বলে। প্রপাগেশন টাইম সমান ডিস্টেন্স বাই প্রপাগেশন স্পিড। নেক্সট, এরপরে সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স মোড অফ ট্রান্সমিশন। ট্রান্সমিশন মোডটা কি? সিগন্যালকে এক জায়গা থেকে অন্য জায়গায় অথবা এক টার্মিনাল থেকে অন্য টার্মিনালে বিভিন্ন পদ্ধতিতে পাঠানো হয়। আমরা বিভিন্নভাবে কোনো একটি সিগন্যালকে এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠাতে পারি। এই পাঠানোর এই পদ্ধতিগুলোকে ট্রান্সমিশন মোড বলা হয়। তো ডাটা ট্রান্সমিশন স্থানান্তরের উপর ভিত্তি করে অর্থাৎ ডাটা স্থানান্তরের দিকের উপর ভিত্তি করে অর্থাৎ কোন দিকে যাচ্ছে তার উপর ভিত্তি করে ডাটা ট্রান্সমিশন মোডকে 3 ভাগে ভাগ করা যায়। একটা হলো সিমপ্লেক্স একমুখী, হাফ ডুপ্লেক্স উভয়মুখী প্রেরণ অথবা গ্রহণ, ফুল ডুপ্লেক্স উভয়মুখী প্রেরণ ও গ্রহণ। ট্রান্সমিশন সিমপ্লেক্স ট্রান্সমিশন মোড। সিমপ্লেক্স মোডটা হচ্ছে সবসময় একদিক থেকে ডাটা ট্রান্সমিট করা হয়, অপর দিক থেকে ডাটা ট্রান্সমিট সম্ভব হয় না, শুধুমাত্র একদিকে ডাটা ট্রান্সমিট করা যায়। যেমন আছে রেডিও আছে, টেলিভিশন আছে, কিবোর্ড আছে, মনিটর আছে ইত্যাদি হচ্ছে একমুখী ডাটা ট্রান্সমিট করা হচ্ছে। শুধু সেন্ডার থেকে ডাটা ট্রান্সমিট করা যায়, রিসিভার শুধু রিসিভ করে, রিসিভার কিন্তু কোনো ডাটা ট্রান্সমিট করতে পারে না। এটা একটু ধীর গতির, পারফরমেন্সও অন্য দুইটার তুলনায় একটু কম। এরপরে আছে হাফ ডুপ্লেক্স। হাফ ডুপ্লেক্স জিনিসটা কি? হাফ ডুপ্লেক্স উভয়মুখী ডাটা ট্রান্সমিট করা যায়, তবে একই সময়ে নয়। এখানে সেন্ডার যখন ডাটা ট্রান্সমিট করা শেষ হয় রিসিভার গ্রহণ করে, আবার রিসিভার থেকে আরেকটি ডাটা ট্রান্সমিট করা হয়। তো এখান থেকে উভয়মুখী ডাটা ট্রান্সমিট করা যায়, তবে একই সময়ে নয়। একদিক থেকে ডাটা ট্রান্সমিট শেষ হলো, অপর দিক থেকে ডাটা ট্রান্সমিট শুরু হয়। এই ধরনের ব্যবস্থা হলো ওয়াকি টকির মাধ্যমে যেটা যোগাযোগ ব্যবস্থা, সেটা হলো হাফ ডুপ্লেক্স। এই হাফ ডুপ্লেক্স কিন্তু সিমপ্লেক্স যেটা আছে সেটার তুলনায় একটু স্পিডটা একটু বেশি, দক্ষতাও বেশি। এরপরে এই লাস্ট ওয়ান, এই যে ফুল ডুপ্লেক্স। এই পদ্ধতিতে উভয় প্রান্ত হতে একই সময়ে ডাটা প্রেরণ করা যায়, একই সময়ে উভয় প্রান্ত থেকে ডাটা প্রেরণ করা যায়। আমরা যখন টেলিফোনে কথা বলি তখন দুজনে একই সাথে কথা বলতে পারি। তো এখানে ফুল ডুপ্লেক্স হচ্ছে সিমপ্লেক্স এবং হাফ ডুপ্লেক্সের তুলনায় এটার স্পিডটা একটু বেশি এবং পারফরমেন্সও ভালো। এরপরে সিনক্রোনাস অ্যাসিনক্রোনাস কমিউনিকেশন টেকনিক্স। এখানে ডেটা ট্রান্সমিশনের পদ্ধতির উপর ভিত্তি করে ডেটা ট্রান্সমিশন মোডকে সাধারণত দুভাগে ভাগ করা যায়। একটা হলো অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন আর একটা হলো সিনক্রোনাস ট্রান্সমিশন। এছাড়াও আরও একটি ট্রান্সমিশন রয়েছে, সেটা হলো আইসিনক্রোনাস ট্রান্সমিশন। তো এখানে তোমাদের সিলেবাসে দুটি ট্রান্সমিশন আছে, সেই জন্য আমি দুটি ট্রান্সমিশন অ্যাসিনক্রোনাস এবং সিনক্রোনাস ট্রান্সমিশন সম্পর্কে বিস্তারিত আমি এখানে তুলে ধরছি। নেক্সট, অ্যাসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন। অ্যাসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন হলো এই পদ্ধতিতে ডেটা ক্যারেক্টার বাই ক্যারেক্টার ডাটা ট্রান্সমিট করা হয়। যে এখানে প্রতিটি যখন একটি একটি করে ক্যারেক্টার ট্রান্সমিট করা হয়, প্রতিটি ক্যারেক্টার 7 বিটে রূপান্তর হয়। এখানে 7টা বিট দেখানো হচ্ছে, এখানে 7টা বিট, একটি ক্যারেক্টারের 7টা বিট। এই 7 বিটের সাথে একটি প্যারিটি বিট যোগ করা হয়, একটি প্যারিটি বিট যোগ করা হয়। প্যারিটি বিট আমরা কেন যোগ করব?
পেরিটি বিটটা যোগ করা হয় বাকি 7টা বিট ঠিক আছে কিনা অর্থাৎ চেক করার জন্য সঠিক আছে কিনা এইটা চেক করার জন্য পেরিটি বিটটা যোগ করা হয়। প্রথমে একটি স্টার্ট বিট যোগ করা হয়। স্টার্ট বিট কেন যোগ করা হয়? স্টার্ট বিটটা যোগ করা হয়, স্টার্ট বিট প্রথমে প্রতিটি ক্যারেক্টারে পাঠানোর শুরুর আগেই একটি স্টার্ট বিট পাঠিয়ে একটা সিগন্যাল পাঠিয়ে বলা হয় যে আমি একটি ক্যারেক্টার পাঠাবো। এই সংকেতটি পাঠানো হয় স্টার্ট বিটের সাহায্যে। প্রতিটি বিটের শেষে একটি অথবা দুটি স্টপ বিট যুক্ত করা হয়। এই স্টপ বিট দিয়ে বোঝানো হয় আমার ডাটা পাঠানো শেষ। এখানে কিন্তু প্রতিটি ক্যারেক্টার পাঠানোর সময় টাইম ইন্টারভেল অর্থাৎ উভয়ের মাঝখানে যে সময়ের ব্যবধান টাইম ইন্টারভেল, এইখানে যে টাইম ইন্টারভেল আর এদিকে টাইম ইন্টারভেল সমান নয়, এদিকে একটু টাইম ইন্টারভেল বেশি, এখানে কিন্তু একটু কম। এখানে তো এটা সুবিধা হলো এই অ্যাসিনক্রোনাস ডাটা ট্রান্সমিশনের সুবিধাটা হচ্ছে এখানে প্রেরক যে কোনো সময় ডাটা স্থানান্তর করতে পারে, আবার গ্রাহক তা গ্রহণ করতে পারবে যে কোনো সময়। আর ডাটা ট্রান্সমিশনের জন্য প্রেরকের কোনো প্রাইমারি স্টোরেজের ডিভাইসের পরিবর্তন হয় না। তাই এইটার আবার কিছুটা অসুবিধাও আছে। যখন ডাটা ট্রান্সমিশন করা হয়, ডাটা ট্রান্সমিশন করার সময় মাঝখানে যদি ডাটা ট্রান্সমিশন মিডিয়া বন্ধ থাকে ডাটা ট্রান্সমিশন, তখন ট্রান্সমিশন মিডিয়া অব্যবহৃত অবস্থায় অর্থাৎ অলস অবস্থায় পড়ে থাকে, যা মাইক্রোওয়েভ এবং স্যাটেলাইটের মাধ্যমের ক্ষেত্রে অত্যন্ত ব্যয়বহুল। এটা সিনক্রোনাসের তুলনায় এটার দক্ষতা কিছুটা কম এবং ডেটা স্থানান্তরের গতিও কম। অ্যাসিনক্রোনাস সাধারণত কোনো কম্পিউটার হতে প্রিন্টারে অথবা কোনো কার্ড রিডার হতে কম্পিউটারে, কিবোর্ড হতে কম্পিউটারে ডেটা স্থানান্তরের ক্ষেত্রে অ্যাসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন পদ্ধতি ব্যবহার করা হয়। বিশেষ করে যে আমরা যখন টাইপ করি কম্পিউটারে, কম্পিউটার থেকে যে কিবোর্ড থেকে যে টাইপ করা হয় সেটা সিপিইউ মনিটরে, সিপিইউর মাধ্যমে মনিটরে ভেসে ওঠে। এটা হচ্ছে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন সিস্টেম। এরপরে আছে সিনক্রোনাস ট্রান্সমিশন। সিনক্রোনাসটা হচ্ছে ডাটা ট্রান্সমিশন, প্রথমে ডাটাকে কোনো প্রাইমারি স্টোরেজ ডিভাইসে সংরক্ষণ করা হয়। তো ওই ডেটাগুলাকে ব্লক ব্লক আকারে ভাগ করা হয়। প্রতি ব্লকে কমপক্ষে 80 থেকে 132টি ক্যারেক্টার থাকে। এই ব্লকগুলিকে ভাগ করার পরে ট্রান্সমিটারের সাহায্যে অটোমেটিক্যালি ট্রান্সমিট করা হয়। তো এখানে প্রতিটি ব্লকের শুরুতে একটি হেডার ইনফরমেশন যোগ করা হয় এবং শেষে একটি টেইলর ইনফরমেশন যোগ করা হয়। হেডার ইনফরমেশন যোগ করে হেডার ইনফরমেশন কিন্তু ট্রান্সমিটার এবং রিসিভার, গ্রাহক এবং একে প্রেরক দুজনের মাঝে ক্লক স্পিড সিনক্রোনাইজ করে, ক্লক স্পিডটা সিনক্রোনাইজ করে। প্রেরক এবং গ্রাহকের সংখ্যা চিহ্নিতকরণ করে। টেইলর কেন ব্যবহার করা হয়? টেইলর ব্যবহার করা হয় প্রতি ব্লকের শেষ বোঝানোর জন্য টেইলরটি ব্যবহার করা হয়। তাছাড়া ডেটার মধ্যে কোনো ভুল আছে কিনা তা যাচাই করা হয়। এটির সুবিধা, এর এফিসিয়েন্সি বা দক্ষতা অ্যাসিনক্রোনাসের তুলনায় অত্যন্ত বেশি। ট্রান্সমিশন কাজ যেহেতু অনবরত চলতে থাকে প্যাকেট প্যাকেট আকারে, ফলে মাঝখানে কোনো বিরতি থাকে না এবং তাই এটার স্পিড অত্যন্ত বেশি। তো এটার ব্যবহার কম্পিউটার থেকে কম্পিউটারে ডেটা ট্রান্সমিশন কমিউনিকেশনের সময় অথবা এক স্থান থেকে দূরবর্তী অন্য কোনো স্থানে ডেটা স্থানান্তরের ক্ষেত্রে এই পদ্ধতি ব্যবহার করা হয়। অথবা একই সাথে অনেকগুলি কম্পিউটারে ডাটা ট্রান্সমিশন যখন করতে হয় তখন এই পদ্ধতিটি ব্যবহার করা হয়। তা আমি এইখানে শেষ করছি। তা আমার যদি কোনো যে এই বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে ফেসবুক পেজে যদি কমেন্ট করলে আমি উত্তর দিয়ে থাকবো। তো সবার থেকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।